বিবাহ বিচ্ছেদ ঘটেনি। জিন পুরোপুরি তার স্বামীর প্রাক্তনের মেয়েকে ছেলের জীবন থেকে সরাতে পারেনি, কিন্তু ছেলে মেয়ে দুটোর মাঝে তুলে দিয়েছে শক্তপোক্ত দেয়াল, যে দেয়ালের নাম ঘৃণা। জাংকুক তাকে ঘৃণা করে তার মায়ের জন্য। যে মেয়ের মা তার মায়ের জীবনের সব সুখ কেড়ে নিয়েছে, সে মায়ের মেয়েকে সে কেন সুখ দিবে? হিংসাত্মক প্রশ্নটি জিনের, যা ছেলে জাংকুকের মস্তিষ্কে শক্ত লোহার ন্যায় ঘেঁটে দিয়েছে সে। আর তাই জাংকুককে ঘৃণা করে মেরুদণ্ডহীন পুরুষ বলে। যে ছেলে ভিত্তিহীন একটা ভাবনা থেকে বিয়ের মতো পবিত্র একই বন্ধনকে অস্বীকার করে, মায়ের সন্তুষ্টির জন্য দেয় না বৈবাহিক স্বীকৃতি। শুধু তাই নয়, যে ছেলে মায়ের আক্রমণাত্মক হিংসাত্মক আচরণগুলোকে বিনা সংকোচে মেনে নেয়, নিজের অনুভূতিদের দেয় বলিদান। মাকে তৃপ্ত করার জন্য নিরপরাধ একটি মেয়েকে অপমান করতে দ্বিধা করে না, সে ছেলে আর যাই হোক তার যোগ্য হতে পারে না। প্রথম দিকে তে জাংকুককে অনেক বোঝানোর চেষ্টা করে তাদের বাবা মায়ের অতীতের সঙ্গে সে কোনোভাবে জড়িত নয়, কিন্তু জাংকুক কিছুতেই বুঝতে চায় না। তে যখন নিজের মায়ের পক্ষ নিয়ে জাংকুককে বলে জিন যা অভিযোগ করেছে সব মিথ্যা, তখন থেকে জাংকুক আরো ক্ষেপে যায়। মায়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ সে। ব্যর্থ হইতে জিতে যায় জিন, কিন্তু এই জিতা তার এবং তার স্বামীর মাঝেকার নড়বড়ের দেয়ালটা শক্তপোক্ত করে তোলে। একই বাড়ি হয়ে যায় দুই ভাগ, এক ভাগে কিম নামজুন আর তে, আরেক ভাগে জাংকুক, জিন আর জিমিন। প্রথম দিন কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে বেশ কিছুদিন বিষণ্ণতায় কাটিয়েছে তে। নিজের ব্যালকনিতে বসে জানালার পাশে বসা বিষণ্ণ তেকে দেখে পৈশাচিক আনন্দ পেয়েছে জাংকুক। তে জানতো যে জাংকুক তাকে ফলো করে। বিষণ্ণতার কয়েকটা দিনে সেটা আরো বেড়ে গিয়েছে, টের পেয়েছে তে। সে পারতো জানালা বন্ধ করে রাখতে, ফলো করতে না দিতে, তবুও কেন জানি এটা করতে ইচ্ছে হয়নি। পুরো ফাঁকা বাড়িতে দম বন্ধ লাগে তার। জ্বালানোর জন্য হলেও জাংকুক যে তাকে ফলো করে, এটাকে সে ইতিবাচক ভাবেই নেয়। জিন থাকে ময়মনসিংহ। কিম নামজুন শুক্রবার ব্যতীত বাকি দিনগুলোই রাত 11টার আগে বাড়ি ফিরেন না। ওদের ভাগে জিমিন নিজের মতো থাকে, বাড়ির আশেপাশে তাকে দেখা যায় না। একটা কাজের মহিলা এসে সকাল বিকাল জাংকুকদের রান্না সহ বাকি কাজগুলো করে দিয়ে যায়। তাদের ভাগে সে সারাদিন একাই থাকে, রান্না পারে বলে আলাদা করে লোক রাখেনি, শুধু সাপ্তাহিক দোপানি রেখেছে একজন। সকাল সকাল তৈরি হয়ে সদর দরজা পর্যন্ত আসতে জাংকুকের সামনে পড়ে গেল তে। এক পলক নামমাত্র স্বামীর মুখটা দেখে চোখ সরিয়ে নিল সে। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল, সকাল সকাল পেঁচি দেখলাম, হে খোদা যাত্রা শুভ করো। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল তে। খাট ফিরিয়ে চোখ কটমট করে তাকালো, পরক্ষণেই মুখ ফিরিয়ে উচ্চ বাচ্চে বলল, হে আল্লাহ, সকাল সকাল পকপকা বাদর দেখলাম, যাত্রা শুভ করো। এটুকুতেই ক্ষান্ত হলো না সে, সঙ্গে আরবি উচ্চারণ করে দোয়া পড়তে পড়তে স্থান ত্যাগ করলো। মারাত্মক ভাবে মেজাজ বিগড়ে গেল জাংকুকের। এই মেয়ের এত দেমাক কোত্থেকে আসে? তাদের দয়ায় এই বাড়িতে থাকছে, আবার তাদেরকে এই দেমাক দেখাচ্ছে, সব বাবার জন্য। প্রচন্ড রাগে গজগজ করতে করতে দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লো সেও। প্রত্যেকের কাছে একটা করে চাবি থাকায় ফেরা নিয়ে কাউকে কোনো ঝামেলায় পড়তে হয় না। ন্যান্সি নামের মেয়েটির সঙ্গে তের বন্ধুত্ব গাঢ় হয়ে উঠেছে। সবসময় দুজনকে একসঙ্গেই দেখা যায়। ক্যান্টিনে তের জন্য অপেক্ষায় ছিল ন্যান্সি। তের আসতে আরো মিনিট 2 লাগবে। এমন সময় ক্যান্টিনের দরজায় জাংকুককে দেখতে পেল সে। চোখের চশমাটা ঠিকঠাক করে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আরে এটা তো সেই ভাইয়াটাই, র্যাকটি সত্যি ভেবে থেকে হেঁটেও বলা ভাইয়াটাই। জাংকুক তার ক্লাসমেট লিসাকে নিয়ে ক্যান্টিনে প্রবেশ করলো। তৎক্ষণাৎ ন্যান্সি বই বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে জাংকুকদের উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া আপু। দর্পযুক্ত ভঙ্গিতে তাকালো জাংকুক, সালাম ফিরালো কিনা বোঝা গেল না। লিসা মেয়েটা মৃদু হাসলো। ন্যান্সি মুখ নিচু করে হাফ নিঃশ্বাস ছেড়ে মোবাইল টিপতে শুরু করলো। সালাম দিয়ে দিয়েছে, এবার আর বেয়াদব ভেবে র্যাকট্যাক করতে পারবে না। জাংকুক খুব ভালো করেই জানে চশমাওয়ালি মেয়েটার সঙ্গে তের খুব গদগদ ভাব। তাই তাকে ক্যান্টিনে বসা দেখে সে তার 3 নম্বর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে এখানে। তার দৃঢ় বিশ্বাস কিছুক্ষণের মধ্যে তেও আসবে। সেটাই হলো। কিছুক্ষণ পরে তে উপস্থিত হলো। তে প্রথমে থতমত খেলো, তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। দৃঢ় চিত্তে গিয়ে বসলো ন্যান্সির পাশে। 1 কাপ কফি খেতে খেতে পড়াশোনা নিয়ে দীর্ঘ আলোচনা করলো। এরপর বান্ধবীকে নিয়ে এমন ভাবে ক্যান্টিন ত্যাগ করলো যে জাংকুকের অহমিকায় আঘাত পড়লো ভয়ানক আকারে। ক্রোধে কপালের রগ ধরপড়িয়ে উঠলো। লিসা তার হাতের উপর হাত রেখে মৃদু হেসে বলল, হোয়াট হ্যাপেন জাংকুক, আর ইউ ওকে? সঙ্গে সঙ্গে লিসার হাত সরিয়ে উঠে দাঁড়ালো জাংকুক। আমার তাড়া আছে, যেতে হবে।
লিসা অবাক হলো খুব, মুখটা থমথম হয়ে গেল তার। নতুন নতুন রিলেশন, কোথায় জাঙ্কুক তার প্রতি আলাদা যত্নশীল থাকবে? ভীষণ মন খারাপ হয়ে গেল লিসার। সে ভাবলো, এই জাঙ্কুকটা এমন কেন? ওর জায়গায় সুগা থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। সুগার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, ওর গার্লফ্রেন্ড হতে পারলে বোধহয় জোশ হতো, কিন্তু সে তো প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। একরাশ হতাশা নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল লিসা। জাঙ্কুকের ক্লাস 2টাই, তবুও সে তেদের ক্লাস টাইমে ক্যাম্পাসে আসে। সিনিয়র জুনিয়র অনেক মেয়েদের সঙ্গে আড্ডা দেয়। বর্তমানে তার 3টে গার্লফ্রেন্ড। লিসা আর বাকি 2জন বাইরে, তারা মেডিকেল স্টুডেন্ট নয়। আপাতত জাঙ্কুকের কলেজে মন টিকছে না। যে উদ্দেশ্যে আগে ভাগে আসা, সেই উদ্দেশ্য সফল হয়নি। তাই খিচানো মেজাজ নিয়ে চলে গেল সুগাদের বাসায়। সেখানে গিয়ে খিচানো মেজাজটা চড়া হলো যখন শুনল আয়ুকে গতকাল কয়েকটা ছেলে টিজ করেছে। অথচ এই ব্যাপারে আয়ু তাদের কিচ্ছু জানায়নি। সুগার মনের অবস্থা টের পেল জাঙ্কুক। আজ যে আয়ুর অবস্থা কি হবে ভেবে দুশ্চিন্তায় পড়ে গেল সে। সুগাকে শান্ত করতে জাঙ্কুক বলল, তোর কিছু বলতে হবে না, ওকে যা বুঝাবার আমি বুঝিয়ে দেব। সুগা কাভার থেকে টি শার্ট বের করে বিছানায় রাখলো। জাঙ্কুকের দিকে তাকালো হিংস্র চোখে। জাঙ্কুক শান্ত করার চেষ্টা করে বলল, কে কে ছিল জানতে পেরেছিস? আচমকা ভয়ানক গালি দিল সুগা, যা শুধু অবিশ্বাস্যই নয়, অভাবনীয়। সুগার মুখে বাল শব্দটি ছাড়া অন্য কোনো গালি শুনেনি জাঙ্কুক। আয়ুর প্রতি মারাত্মক পসেসিভনেস থেকে এই মুহূর্তে উত্তপ্তকারীদের গালি দিয়ে ফেলেছে সে। কোনো রকমে বন্ধুকে শান্ত করে একসঙ্গে বের হলো দুজনে। বেরিয়েই কল করলো আয়ুকে। আয়ু রিসিভ করে ঘ্যান ঘ্যান শুরু করলো, দোস্ত একটা মহিলাও পায় না যে অন্তত ওয়াশরুমটা পরিষ্কার করে দিবে। ঠান্ডা লেগেছে, নিজেরও করতে ইচ্ছে করছে না। রুমমেটও নেই, বাড়ি গেছে। 2 দিন এভাবে ওয়াশরুম রাখতে গা গুলাচ্ছে। জাঙ্কুক সেসব কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, এমনিতে তো কত শত বকবক করিস, গতকালের ঘটনা অন্য কারোর থেকে শুনতে হলো কেন? সঙ্গে সঙ্গে জিভ কামড়ে ধরল আয়ু। সরি রে, মেয়েদের এসব প্লিজ করতেই হয়। সামান্য বিষয় নিয়ে তোদের বিরক্ত করতে চাইনি। ভ্রুকুচকে ফেলল জাঙ্কুক, বিরক্ত। স্পিকার অন থাকায় কথা শুনে সুগার চোয়াল শক্ত হয়ে গেল। জাঙ্কুক আর চোখে তা দেখে নিয়ে আয়ুকে বলল, ক্যাম্পাসে আয়। একটু লেট হবে, ওয়াশরুম পরিষ্কার করে গোসল দিয়ে তারপর আসবো। তৎক্ষণাৎ সুগা জাঙ্কুকের হাত থেকে ফোন কেড়ে নিল। আমি লোক পাঠাচ্ছি, ওয়াশরুম পরিষ্কার করে দিবে, তোর না করলেও চলবে। সুগার কণ্ঠ শুনে চমকালো আয়ু। তুই ক্যাম্পাসে আয়। নিমেষেই কাদো কাদো হয়ে গেল আয়ুর মুখ। দেখ ভাই, আমি অত শত ঝামেলা পছন্দ করি না, আর চাইও না তোরা কোনো ঝামেলা করিস। এবার আর সুগাকে আটকায় কে? ভাই শুনে নিভু নিভু আগুনটা যেন ফুসে উঠল। তোর বাপকে বলিস 5বার বেবি প্ল্যানিং করতে, এবার ছেলের মুখ দেখলেও দেখতে পারে, আর তুইও জন্মের মতো একটা ভাই পেতে পারিস। অমন ভয়ানক কণ্ঠ শুনে আটকে উঠলো আয়ু। ছি, সুগা কি বলছিস? 15 মিনিটের মধ্যে একজন মহিলা পাঠাবো। কাজ শেষ হওয়ার 20 মিনিটের মধ্যে ক্যাম্পাসের সামনে আসবি, নয়তো ফলাফল খুব খারাপ হবে। ফোন কেটে দিল সুগা। তিত্তিরে ঘামতে শুরু করলো আয়ু। তাড়াতাড়ি গিয়ে টেবিলের উপর থেকে ওয়াটার বটলটা নিয়ে পানি খেয়ে নিরস গলাটা ভিজিয়ে নিল। ক্লাস টাইম হয়ে গেল, অথচ আয়ু এলো না। জিহব তাড়া দিয়ে সুগাকে বলল, ক্লাসে চল, ক্লাস শেষে এই টপিকে আলোচনা করা যাবে। সুগা ক্লাসের দিকে এগোতে শুরু করলো। জিহব আর জাঙ্কুকও পায়ে পা মিলালো। আর কোনো আলোচনা নয়, ছুটির পর এলাকাটাই ঢুকবো ওর সাথেই। জাঙ্কুক কিছু বললো না, জানে বলে লাভ নেই। জিহব বলল, ঢোকার তো প্রয়োজন নেই, একটা ফোনই যথেষ্ট। আলবাত প্রয়োজন আছে। দৃঢ়চিত্তে সুগার এহেন বাক্য শুনে জিহব আরো কিছু বলল না। সুগাকে সে খুব ভালো করে চেনে। যেখানে তাদের বেস্ট ফ্রেন্ড আয়ু জড়িয়ে, সেখানে ওর দ্বারা সহজ আপোষ সম্ভব নয়। নেতার ছেলে এইটুকু রক্ত গরম অস্বাভাবিক কিছু না। প্রথম বর্ষের স্টুডেন্টরা বেরোচ্ছে, ওদের দেখে সালাম দিয়ে দিয়েও যাচ্ছে। তে আর ন্যান্সি বের হতেই জিহব চাপা স্বরে বলল, ভাবি আসছে। জাঙ্কুক চোখ রাঙালো। সুগার আশিবাড়ি কণ্ঠে বলল, সিন ক্রিয়েট করবি না। জাঙ্কুক হাওয়া উড়ানোর মতো করে বলল, ওর সাথে সিন ক্রিয়েট করার জন্য আমার ইন্টারেস্ট আসে না। হাঁটার গতি কমিয়ে দিল সুগা। জাঙ্কুকের দিকে বাঁকা চোখে তাকিয়ে পিছিল হাসলো। আই সি। তে আর ন্যান্সি ওদের একদম কাছাকাছি চলে এলে সুগা জিহবকে উদ্দেশ্য করে সালাম দিল তে। সুগা দাঁড়িয়ে পড়লো। ঈষৎ হেসে সালামের জবাব দিল। দাঁড়ালো তে আর ন্যান্সিও, কিন্তু জাঙ্কুক দাঁড়ালো না। সে তেজ দেখিয়ে হনহনিয়ে ক্লাসে চলে গেল। সুগা বলল, পড়াশোনা ঠিকঠাক তো? যে কোনো সমস্যা হলেই আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপ নম্বরও তো আছে। জি ভাইয়া, কোনো সমস্যা নেই। বাসায় ফিরছো? জি ভাইয়া, তাহলে আসি। অত্যন্ত নমনীয়ভাবে
কথা বলা শেষ করে দুই বান্ধবী চলে গেল। শুভ এগিয়ে গেল ক্লাসের দিকে, কিন্তু জেহব গেল না। সে তাকিয়ে রইল গাঢ় সবুজ রঙের গাউন, সাদা অ্যাফ্রন, চোখে কালো ফ্রেমের গোল চশমা পরা গোল গাল মুখ আর কোকটা চুলের মেয়েটার চলে যাওয়ার দিকে। এক মুহূর্তে যেন তার দৃষ্টি থমকে গেল, থমকালো শ্বাস প্রশ্বাসও। কিছুক্ষণ পরে সে সজ্ঞানে ফিরল আরেক সহপাঠীর ডাকে। চমকে উঠে সে তাড়াতাড়ি ক্লাসে চলে গেল। সুগার পাশে বসে মনে মনে জিজ্ঞেস করলো, দোস্ত খেয়াল করেছিস তোর সাথেকার মেয়েটা আমার মতোই চশমা পরে? জাঙ্কুক ভ্রু কুচকে ফেললো, ভাব নিয়ে বলল, কোনটার কথা বলছিস? টোলের মতো মেয়েটার? সুগা কিছু বলল না, বোঝার চেষ্টা করলো কথাগুলো। কিসের টোল? স্বাস্থ্য ভালো মেয়েটার কথা বলছি। ওই তো মোটা মেয়েটা? আরে মোটা না, মিডিয়াম স্বাস্থ্যের মেয়েটা। তোর সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটার কথা বলছি, তুই বোধহয় খেয়াল করিসনি। এমন সময় সুগা মিটি মিটি হেসে বলল, বউ এবার দিয়ে তুই হঠাৎ স্বাস্থ্য ভালো মেয়ে নিয়ে চর্চা করছিস কেন জেহব? পেছন থেকে কান পেতেছিল ইউনো। হঠাৎ সে বলল, শালা যে লুচ্চা, আগেই টের পাইছিলাম, এখন আরো ভালো কইরা পাইলাম। দেখছিস জাঙ্কুক, শালা যাত্রা গায়ের দিকে নজর দেয় না। লা পটল তার নজরে আটকায় নাই, একবার মিষ্টি কুমড়াই আটকায় গেছে। হু হু করে হেসে উঠল জাঙ্কুক। তৎক্ষণাৎ ঝড়ের গতিতে ক্লাসে ঢুকলো আয়ু। সুগার মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। পাশের বেঞ্চে বসতে বসতে হাঁপানোর সুরে আয়ু বলল, এই স্যার আসছে, চুপ কর সবাই। ক্লাস শেষ হলো বিকেল 5টার দিকে। সুগার হাবভাব ভালো ঠেকেনি আয়ুর, তাই একদম স্যারের পিছু পিছু বেরিয়েছে সে। কিন্তু বিপদ ঘটলো জংসুক স্যারকে দেখে। 28 বছর বয়সী যুবক জংসুক, তাকে এই মেডিকেল কলেজের হার্টথ্রোব বলা যায়, যার প্রতি অন্যান্যদের মতো আয়ু দারুণ মোহিত। বর্তমানে স্টুডেন্টসদের মধ্যে 3-4 জন হার্টথ্রোব আছে, যার মধ্যে একজন হচ্ছে সুগা ওরফে মিন ইয়ুঙ্গি, এমপি ডংউকের ছোট ছেলে। কিন্তু আয়ুর চোখ সেখানে আটকায়নি, দমিত হয়নি হৃদয়। ধরা যায় ছোঁয়া যায় এমন জিনিসে আমরা খুব কম আকৃষ্ট হই। আয়ুর ক্ষেত্রেও ঠিক এমনই ঘটেছে। তার নজরে জংসুক স্যার গগন হলেও সুগা কেবলই মৃত্তিকা। জংসুক স্যারকে সবসময় কালো রঙের ফুল হাতা শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্টে দেখা যায়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। লম্বাটে ফর্সা গায়ে ওই কালো শার্টই যেন সবচেয়ে মানানসই। শার্টের উপর সাদা অ্যাপ্রন, চোখে চিকন সোনালি ফ্রেমের চশমা, গলায় ঝুলানো স্টেথোস্কোপ, বাঁ হাতের কবজিতে ব্র্যান্ডের ঘড়ি। সব মিলিয়ে নজর কাড়া যুবকটিকে স্থির নয়নে দেখে দাঁড়িয়ে পড়ল আয়ু। ক্লাসের সামনে বারান্দা ধরে এগোচ্ছিল সে। জংসুক স্যার কাছাকাছি আসতেই সম্মুখে দাঁড়িয়ে ধুরু ধুরু বুকে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। আয়ু, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? প্রথম বর্ষের শেষের দিকে জংসুক স্যার ক্লাস নিয়েছিল তাদের। পরিচয় হয়েছিল ক্লাসে। স্যার তার নাম মনে রেখেছে। ভাবতেই উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করলো। শ্বাস রোধ করে কোনো রকম উত্তর দিল সে। জংসুক স্যার মৃদু হেসে পাশ কাটিয়ে চলে গেল। আয়ু শুনতে পেল জাংকুকরা সালাম দিচ্ছে জংসুক স্যারকে। এরপর পরে শুনতে পেল জেহপের মৃদু স্বর, দোস্ত সুগা কিন্তু ব্যাপক রেগে আছে, তোকে নাকি কোন ছেলেরা টিজ করেছে, জানাসনি কেন? কেন ওকে জানাতে হবে কেন? বন্ধু বলে ওকে আমার সব বিষয়ে জানাবো? আমার কোনো প্রাইভেসি নেই? হক শুকিয়ে গেল জেহব। আয়ুর কথা শুনতে পেয়ে জাংকুক হতভম্ব হয়ে গেল। সুগার কমে এলো পায়ের গতি, দূরত্ব কম হওয়াতে ওই গতিতেই আয়ুর পাশে এসে দাঁড়ালো সে। প্রাইভেসি? সুগার স্থির বাঁকা চাহনিতে ভটকে গেল আয়ু। দোস্ত আমি কোনো ঝামেলা চাই না, প্লিজ। গায়ে চাপানো অ্যাপ্রন খুলে বা হাতের বাহুতে রাখলো সুগা। ডান হাতের আঙ্গুল চালালো চুলে, পুরো ঠোঁট জোড়া জিভ ধারা ভিজিয়ে নিল দ্রুত। তুই আমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, ভেরি গুড ফ্রেন্ড। তুই এই শহরের মেয়ে না, আলাদা শহরের। এখানে তুই আছিস, বলা যায় আপন বলতে আমরা ছাড়া আর তোর কেউই নেই। তোর সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদেরই। সবচেয়ে বড় ব্যাপার, মিন ডংউকের ছোট ছেলের বান্ধবী তুই। এলাকার কয়েকটা বকাটে ছেলে বলে তোকে উত্তক্ত করবে আর আমি জানবো না, যেন কোনো ব্যবস্থা নিব না। আর কি বললি? প্রাইভেসি? এখানে তোর প্রাইভেসিটা ঠিক কি আয়ু? ডুব গেল আয়ু। অসহায় চোখে তাকালো জাংকুক আর জেহপের দিকে। এরপর তাকালো সুগার তীক্ষ্ণ চোখে। আমতা আমতা করতে লাগলো সে। সুগার শীতল অভিব্যক্তি বুকে কাঁপন ধরালো ক্রমাগত। চল যেতে যেতে কথা বলি। দু কাঁধ উঁচু করে সুগা ইশারায় বলল, চল। 1 মাসের জন্য ইন্ডিয়া চলে গেছেন কিম নামজুন। চাচাতো ভাইয়ের চিকিৎসার জন্য দীর্ঘ সময়ের জন্য ছেলে মেয়েদের রেখে যেতেই হলো।
বাড়িতে জাংকুক, জিমিন আর তে ছাড়া আর কেউই নেই। শুক্রবার, ছুটির দিন, রাতে বৃষ্টি হয়েছে। শীতল আবহাওয়ায় কাজের মহিলার কাছে খিচুড়ির আবদার করলো জিমিন। সকালের নাস্তা শেষ করে আবদারটি করেছে সে, তাই কাজের মহিলা জানালো দুপুরে খিচুড়ি আর গরুর মাংস করবে। কফির মগে শেষ চুমুক দিয়ে জানালা খুলেছে তে। অমনি চোখ পড়েছে পাশের ব্যালকনিতে দাঁড়ানো জাংকুকের দিকে। জানালা খোলার শব্দ পেয়ে উৎসুক নয়নে তাকিয়ে জাংকুক। তে হঠাৎ জাংকুককে দেখে নিয়ে নিচু কণ্ঠে বলল, নির্লজ্জ কোথাকার। জাংকুক স্পষ্টভাবে না শুনলেও বুঝে ফেলল তে তাকে নির্লজ্জ বলেছে। আর কেন বলেছে টেরও পেল সে। তাই নিজের ধবধবে উদাম শরীরে তাকালো সে। পরানো শুধু 3/4 প্যান্ট, তাও উদরের কেন্দ্রস্থলে নিচে পড়া। নিজেকে দেখে নিয়ে অধর কোণে বক্র হাসি ফুটিয়ে তুলল সে। তের দিকে তাকালো দুর্বোধ্য দৃষ্টিতে। এরপর ঠোঁট কুঞ্চিত করে শীষ বাজাতে শুরু করলো। সুর তুলল একটি দুষ্টুমি ভরা গানের। জাংকুক মনে মনে এই গানের সুর তুললেও তে স্পষ্ট বুঝতে পারল না। তবে তার মন খুঁতখুত করতে লাগলো। কেন যেন খুব পরিচিত মনে হলো সুরটা। জাংকুক মুখভঙ্গি দেখে বুঝে ফেললো তে গানটা বুঝেনি। না বুঝলো তো আসল মজাটাই হবে না ভেবে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো সে। এরপর ইউটিউবে গিয়ে গানটা সার্চ করে বের করে প্লে করলো। জাংকুকের দুরন্ত চোখ জোড়ায় স্থির হইল তেতেই। মোবাইলে পান্থকানায় আর মমতাজের গাওয়া সেই গানটা বাজছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। গানটা শুনতেই তে ধরে ফেললো জাংকুকের সুর। সঙ্গে সঙ্গে কান দুটো গরম হয়ে উঠল তার। চোখের সামনে দাঁড়ানো জাংকুককে এখন মমতাজ মুভির হুমায়ুন ফরিদের সে চরিত্রকে মনে হলো। কিন্তু মমতাজের চরিত্রকে? এমন প্রশ্ন মনে জাগতে খেয়াল করলো জাংকুক তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। যে চাহনির ভাষা সুবিধার নয়। তার মন বলল, ওই চোখ নষ্ট, ওই মন নষ্ট, এই ছেলে পুরোটাই নষ্ট। গা শিউরে ওঠা অনুভূতিতে সিক্ত হয়ে উঠল সে। জাংকুকের দৃষ্টি অনুসরণ করে আচমকা দৃষ্টি পড়ল নিজের দিকে। অমনি তড়াক করে দাঁড়িয়ে পড়ল সে। জাংকুকের দৃষ্টি তার গলদেশে ও উদরের মধ্যবর্তী অংশে। বোঝা মাত্র এক চিৎকার দিয়ে উঠল, অসভ্য নির্লজ্জ টাটিমেন্টের ছেলে কোথাকার, আই উইল কিল ইউ। আরো নানা রকম বকাঝকা করে শব্দ করে জানালা বন্ধ করে দিল সে। কাণ্ড দেখে হো হো করে হাসতে লাগলো জাংকুক। অনেকদিন পর মেয়েটাকে জব্দ করে মনটা চনমনে হয়ে উঠল তার। বেশ কিছুক্ষণ প্রাণ ভরে হেসে শান্ত হলো সে। এরপর আচমকায় গলা খাকারি দিয়ে টিপ্পনি কাটলো। ঢাকনা ছাড়া বিরিয়ানির পাতিল, অথচ গন্ধ ছড়াবে না, তাই কখনো হয়? দরজা লাগিয়ে ওখানেই দাঁড়িয়েছিল তে। তাই জাংকুকের বলা কথাটা স্পষ্ট শুনতে পেল সে। একদিকে লজ্জা, অন্যদিকে তীব্র ক্রোধ মিলেমিশে মুখটা থমথমে হয়ে রইল তার। কিন্তু জাংকুকে কঠিন কিছু কথা না বলে শান্তি পেল না, চুপ থাকতেও পারল না। তাই গর্জন ছেড়ে বলল, আশেপাশে যে হুলো বেড়াল উৎ পেতে আছে, বেমালুম ভুলে গেছিলাম। হুলো বেড়াল? নিজেকে হুলো বেড়াল মেনে নিতে কষ্ট হলো জাংকুকের। বলার জন্য পাল্টা কিছু খুঁজে পেল না। মস্তিষ্ক কেমন নিশ্চল ঠেকলো, আবার মনে ক্রোধও জাগলো। রাগে গজগজ করতে করতে ঢুকলো মেসেঞ্জারে। সুগা লাইনে নেই, কিন্তু জেহপ আছে। তাই তাকে বলল, কি করি বলতো? এই টেক খুব বাড়াবাড়ি করছে, বাড়িতে টেকা যাচ্ছে না। কেন? কি করলো আবার? এই তো মাত্র আমাকে হুলো বেড়াল বললো। কেন? তুই কি চুপ চুপ করছিস দোস্ত? প্রশ্নটা করে কয়েকটা চোখ টিপ ইমোজি পাঠালো জেহপ। জাংকুক ফুসফুস করতে করতে রাগি ইমোজি দিল তাকে। জেহপ সঙ্গে সঙ্গে বলল, আরে ইয়ার রাগিস কেন? ও তোরে হুলো বেড়াল বলছে, তুই ওরে মেনি বলে দে, ব্যাস সমান সমান। জাংকুকের মাথায় যেন বুদ্ধি খুললো। সে গলা বাড়িয়ে তৎক্ষণাৎ তেকে বলল, নিজেকে যে বেড়ালি ভাবো, জানতাম না তো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন বেড়ালি, তোমার মতো মেনির প্রতি আই হ্যাভ নো ইন্টারেস্ট।